আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কথা বলবো অসাধারণ এক প্রকৌশল বিষয় নিয়ে। একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব এমন একটা হাইড্রোলজিক্যাল মাস্টার প্ল্যান যার মূল লক্ষ্য হচ্ছে মৃতপ্রায় পদ্মা নদী আর এর উপর নির্ভরশীল কোটি মানুষের জীবনকে নতুন করে বাঁচিয়ে তোলা। তো চলুন শুরু করা যাক। বর্তমান সংকটের একটা খুব স্পষ্ট ছবি দিয়ে শুরু করা যাক। বর্ষাকালে যে প্রমত্তা পদ্মা একদম কানায় কানায় পানিতে ভরা থাকে, সেই একই নদী শীতকালে পরিণত হয় পুরোপুরি একটা রুক্ষ মরুভূমিতে। এই যে চরম একটা বৈপরীত্য, এটাই কিন্তু আমাদের আজকের এই পরিবেশগত সংকটের একদম কেন্দ্রবিন্দু। আর এই সংকটের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা আমাদের সামনে বিশাল একটা ইঞ্জিনিয়ারিং পাজল ছুড়ে দিয়েছে। কারণ পানি যখন নিই, তখন প্রবাহটা আসবে কোথা থেকে? একসাথে পাঁচটা মৃতপ্রায় নদীকে কিভাবে আবার বাঁচিয়ে তোলা সম্ভব? এই প্রশ্নটাই মূলত আজকের এই মেগা প্রজেক্টের আসল ভিত্তি। আর এই পাজেলের উত্তর খুঁজতেই আজ আমরা 5টা ধাপে এগোব। প্রথম ধাপে প্রেক্ষাপট ও নদী সংকট, দ্বিতীয় ধাপে এই মেগা স্ট্রাকচারের আর্কিটেকচার, তৃতীয় ধাপে 5 নদীর পুনরুজ্জীবন, চতুর্থ ধাপে অর্থনীতি ও সাধারণ মানুষ, এবং সবশেষে এর ভবিষ্যৎ, টাইমলাইন ও সতর্কতা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরুতেই প্রথম পর্ব প্রেক্ষাপট ও নদী সংকট নিয়ে একটু নিরপেক্ষভাবে আলোচনা করা যায়। আসলে ১৯৭৫ সালে উজানে ফারাক্কা ব্যারাজ নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে পানির ফ্লো বা প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। উজানে এভাবে পানি প্রত্যাহারের ফলে ভাটিতে মানে আমাদের অংশে যে ভয়ঙ্কর কৃষি আর পরিবেশগত বিপর্যয় তৈরি হয়েছে, সেটা সামাল দিতেই আমাদের একটা অ্যাডাপটিভ বা প্রতিরক্ষামূলক সমাধানের দরকার ছিল। আর সেই মেগা সমাধানটাই হলো এই পদ্মা ব্যারাজ। এবার আসি দ্বিতীয় পর্বে, মেগা স্ট্রাকচারের আর্কিটেকচার। চলুন মূল ব্লুপ্রিন্টটা একটু চোখ বুলিয়ে দেখি। এই সুবিশাল স্থাপনাটিকে পানির তীব্র অভাব মোকাবেলার জন্য ঠিক কিভাবে ডিজাইন করা হয়েছে। প্রথমে এর স্কেল বা বিশালত্বটা একটু খেয়াল করুন। রাজবাড়ির পাংশায় পদ্মা নদীর মূল চ্যানেলের উপর নির্মিত হতে যাওয়া এই ব্যারেজটির দৈর্ঘ্য হবে প্রায় 2.1 কিলোমিটার। বুঝতে পারছেন, এটা হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যারাজ। আর এর সবচেয়ে চমকপ্রদ দিকটা কি জানেন? প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার বা ৩৫,০০০ কোটি টাকার এই বিশাল মেগা প্রজেক্ট সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে তৈরি হবে। নিঃসন্দেহে এটা একটা দারুণ অর্থনৈতিক সাহসিকতার ব্যাপার। সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হলো এর পানি ধারণ ক্ষমতা। এই কাঠামোটা তার উজানে প্রায় 290 কোটি ঘনমিটার মানে 2.9 বিলিয়ন কিউবিক মিটার পানি ধরে রাখার জন্য ডিজাইন করা হয়েছে। বিশাল একটা জলাধারের মতো কাজ করবে এটা। তবে এখানে একটা খুব জরুরি বিষয় ক্লিয়ার করা দরকার। এটা কিন্তু সাধারণ কোনো স্ট্যাটিক ড্যাম বা বাঁধ না, বরং এটা একটা রান অফ দ্য রিভার ব্যারাজ উইথ সিজনাল স্টোরেজ। মানে এটা এমন একটা ডাইনামিক সিস্টেম যা নদীর স্বাভাবিক ফ্লোকে পুরোপুরি বন্ধ না করে কেবল শুষ্ক মৌসুমে সেচের জন্য পানির লেভেলটা একটু বাড়িয়ে ধরে রাখবে। পানির সংরক্ষণ আর প্রাকৃতিক প্রবাহ, এই দুয়ের মাঝে চমৎকার এক ব্যালেন্স তৈরি করবে এটা। এই আর্কিটেকচারাল কম্পোনেন্টগুলো কিভাবে একসাথে কাজ করে সেটা আসলেই অসাধারণ। যেমন বর্ষায় বন্যার পানি কন্ট্রোল করবে ৭৮টা স্পিলওয়ে। একেবারে নিচে থাকা ১৮টা আন্ডার স্লুইস নদীর তলদেশের ক্ষতিকর পলি বা সিল্ট ফ্ল্যাশ করে বের করে দেবে। ইলিশের মতো মাছের প্রাকৃতিক চলাচলের জন্য থাকছে 2টো ফিশপাস, আর 3টে অফটেক স্ট্রাকচারের মাধ্যমে জমানো মিঠা পানি সোজা চলে যাবে নির্দিষ্ট খালের দিকে। এবার চলুন তৃতীয় পর্বে 5 নদীর পুনরুজ্জীবন। এই বিশাল স্ট্রাকচারটা বোঝার পর স্বাভাবিক হতেই প্রশ্ন আসে, জমানো এই বিপুল পানি আসলে কিভাবে ডিস্ট্রিবিউট হবে। চলুন এর হাইড্রোলজিক্যাল ম্যাথটা একটু বুঝে নিই। আসলে পানি আটকে রাখাই কিন্তু শেষ কথা না, এটা জাস্ট প্রথম ধাপ। 2.9 বিলিয়ন কিউবিক মিটার পানি জমানোর পর সেখান থেকে শুষ্ক মৌসুমে 800 কিউসেক পানি রিলিজ করা হবে। তবে সেই পানি কৃষকের মাঠ পর্যন্ত পৌঁছে দিতে প্রায় 382 কিলোমিটার নদীপথ ড্রেজিং বা পুনঃখনন করতে হবে। আর এই পুরো প্রক্রিয়ার পর প্রায় ২৯ লক্ষ হেক্টর জমি সরাসরি সেচের আওতায় আসবে। এই দারুণভাবে ম্যানেজ করা প্রবাহ মূলত 5টি নির্দিষ্ট মৃতপ্রায় নদী সিস্টেমে নতুন করে প্রাণ ফিরিয়ে আনবে। নদীগুলো হল গড়াই মধুমতি, হেসনা মাথাভাঙা, চন্দনা বারাসিয়া, বড়াল এবং ইছামতি।
এই নদীগুলোর পুনরুজ্জীবনের মাধ্যমে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার পানি নিরাপত্তা কিন্তু পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। তো এইসবের প্রভাবটা কি সেটা জানতেই আমরা চলে এসেছি চতুর্থ পর্বে, অর্থনীতি ও সাধারণ মানুষ। কোটি কোটি টাকার এই ইঞ্জিনিয়ারিং ডেটা নদীর পাড়ে থাকা সাধারণ মানুষের জীবনে আসলে কি ইম্প্যাক্ট ফেলবে। এই বিশাল পরিসংখ্যানগুলোকে যদি আমরা বাস্তব জীবনের সাথে মেলাই, তাহলে রাজবাড়ির কৃষক আব্দুল মিয়ার কথাটা একবার ভেবে দেখুন। পানির অভাবে বোরো ধান চাষ ছেড়ে দেওয়ার যে হতাশা, সেটা আর থাকছে না। ক্যানেল দিয়ে সরাসরি সেচের পানি পাওয়ায় বছরে ৩ বার ফসল ফলানো এখন আর কোনো স্বপ্ন না, একদম নিশ্চিত বাস্তবতা হতে যাচ্ছে। অন্যদিকে বাগেরহাটের চিংড়ি চাষি রিমার জন্য এই প্রজেক্ট আক্ষরিক অর্থেই একটা আশীর্বাদ। বর্তমানে মিঠা পানির অভাবে ঘেরে যে লবণাক্ততা বাড়ে, ভাইরাসের অ্যাট্যাক হয়, সেটা ব্যারাজের মিঠা পানির ফ্লোতে একদম ধুয়ে যাবে। এর ফলে একদিকে যেমন লবণাক্ততা কমবে, অন্যদিকে চিংড়ি উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে যাবে। আর গোপালগঞ্জের নৌকার মাঝি নুরুর মতো মানুষেরা ফিরে পাবেন তাদের হারানো জীবিকা। ড্রেজিংয়ের ফলে নদীতে যখন গভীরতা ও প্রবাহ ফিরে আসবে, তখন এই অঞ্চলে আবারও অত্যন্ত সস্তা এবং সহজলভ্য নৌ যোগাযোগ ব্যবস্থা চালু হবে। এই ছোট ছোট ব্যক্তিগত জয়গুলো একসাথে মিলে সামষ্টিক অর্থনীতির এক বিশাল চিত্র তৈরি করে। ধানের উৎপাদন বাড়বে প্রায় ২৪ লাখ টন, মাছের উৎপাদন বাড়বে ২.২৫ লাখ টন। বছরে এই প্রজেক্ট থেকে আর্থিক বেনিফিট আসবে প্রায় ৮,০০০ কোটি টাকা। সবচেয়ে দারুণ ব্যাপার হল, মাত্র ৫ থেকে ৭ বছরের মধ্যেই এই বিশাল বিনিয়োগের পুরো টাকাটা উঠে আসবে। আর হ্যাঁ, এর পাশাপাশি আমাদের সুন্দরবনের অমূল্য ইকোসিস্টেমও কিন্তু রক্ষা পাবে। এবার আসি আমাদের শেষ পর্বে, ভবিষ্যৎ, টাইমলাইন ও সতর্কতা। এত সব অবিশ্বাস্য সম্ভাবনার কথা জানার পর প্রজেক্টের টাইমলাইন আর এর ইঞ্জিনিয়ারিং ঝুঁকিগুলো নিয়েও কথা বলা জরুরি। এই প্রজেক্টের লম্বা জার্নিটা একটু খেয়াল করুন। সেই ১৯৬০-এর দশকে এর প্রথম সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছিল। সেই পুরনো স্বপ্নটা অবশেষে বাস্তবের রূপ নিতে যাচ্ছে ২০২৬ সালে, যখন প্রথম ধাপের সিভিল ওয়ার্কস শুরু হবে। এবং সবকিছু যদি ঠিকঠাক এগোয়, তাহলে ২০২৩ সালের মধ্যে এই মেগা ব্যারাজের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা। তবে ২০৩৩ সালের পর শুধু পানি ব্যবস্থাপনাই না, এই প্রজেক্টের ভিশন আরও বড় হবে। ব্যারাজের নির্দিষ্ট কিছু পয়েন্টে টারবাইন বসিয়ে ৩টি হাইড্রো ইলেকট্রিক বা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। আর নদীর তীর ঘেঁষে গড়ে উঠবে ৭টি নতুন ওয়াটারফ্রন্ট স্যাটেলাইট সিটি, যা পুরো এলাকার গ্রামীণ অর্থনীতিকেই বদলে দেবে। তবে প্রকৌশল বিশেষজ্ঞরা কিন্তু একটা বড় সতর্কবার্তাও দিয়েছেন। ড আনিসুল হকের মতো বিশেষজ্ঞদের মতে, যদি সঠিক রিয়েল টাইম মনিটরিং, অ্যাডাপটিভ ম্যানেজমেন্ট এবং পলি বা সেলফ ফ্লাশিং ঠিকমতো না হয়, তাহলে এই সুবিশাল ব্যারাজ উপকারের বদলে ভয়ঙ্কর জলাবদ্ধতা আর নদীর রূপতাত্ত্বিক পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এখানেই একটা বড় প্রশ্ন আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। একটা মাস্টার প্ল্যান তখনই সফল হয় যখন তার এক্সিকিউশন হয় একদম নিখুঁত। স্মার্ট ইঞ্জিনিয়ারিং আর রিয়েল টাইম অ্যাডাপ্টেশনের মাধ্যমে এই অনবদ্য কাঠামোটি কি সত্যিই আগামী শত শত বছর ধরে আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে পারবে? এই বিশাল সম্ভাবনার দিকেই এখন আমাদের সবার নজর।